দুইজন ধর ভাই একটু সামনে বসে যান, ভাই একটু সামনে বসে যান, পিছনে যান না ভাই, আমরা সবাই পিছনে যাই। কিছু মনে রাখেন কোনটা লাগাই আচ্ছা ঠিক আছে ভাই, যাই আমরা। প্লিজ 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 কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না প্লিজ। উপস্থিত সাংবাদিক বন্ধুরা, ভাই বোনেরা, আপনাদেরকে এই বৈশাখের খরতাপের মধ্যে আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন। এটা অত্যন্ত কষ্টকর এই তাপ প্রবাহের মধ্যে দায়িত্ব পালন করা। ভাই আপনারা কি নেবেন কথা? প্লিজ, আমরা আজকে এখানে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল, এর আগে এটি আহ্বায়ক কমিটি হয়েছিল, এখন পূর্ণাঙ্গ কমিটি। আপনারা জানেন বাংলাদেশের, শুধু ঢাকার নয়, ঢাকাতে যুদ্ধ করেছেন দেশের খ্যাতনামা মুক্তিযোদ্ধা, ঢাকার মেয়র, সাবেক এমপি, মন্ত্রী জনাব সাদেক হোসেন খোকা। তার যুদ্ধের যে তার কৃতিত্ব, এটা কিংবদন্তির মতো। তার সুযোগ্য পুত্র ইশরাক হোসেন, যিনি বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তাকে সভাপতি এবং ডক্টর কে এম মন্টি, সেও মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, তাকে সাধারণ সম্পাদক করে কত সদস্য বিশিষ্ট? 151 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এর যে সভাপতি, তিনি এটা ঘোষণা করেছেন উলফাত ভাই। এবং আজকে নবগঠিত এই কমিটি এদেশের এক স্বনামধন্য এবং মুক্তিযুদ্ধের এক কীর্তিমান বীর যোদ্ধা, যার স্বাধীনতার ঘোষণায় এদেশের মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা রণাঙ্গনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তার মাজারে। এবং আরেক মুক্তিযোদ্ধা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি মুক্তিযুদ্ধের সময় বন্দী ছিলেন, সেই নেত্রী আজ এখানে শায়িত। তাদের এই জিয়ার বাজারে
এখানে আজকে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠের মাধ্যমে আজ থেকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল তারা তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা সবাই জানি ইশরাক হোসেন অত্যন্ত দক্ষ, যোগ্য সংগঠক এবং অত্যন্ত সাহসী তরুণ। আমরা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমরা তার নেতৃত্ব দেখেছি, আমরা তার অকুতভয় লড়াইয়ের নমুনা দেখেছি। সুতরাং তার নেতৃত্বে এবং মন্টির নেতৃত্বে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে এক প্রলয়ঙ্করী ঘূর্ণঝড়ের মধ্যে দিয়ে হানাদার বাহিনীকে পরাজিত করার যে গৌরবোজ্জ্বল পতাকা, সেই পতাকাকে তারা ধারণ করে গোটা জাতির কাছে মুক্তিযুদ্ধের বার্তা, যুদ্ধের বার্তা, সাহসের বার্তা, স্বাধীনতার বার্তা পৌঁছে দেবে। এটাই হবে, কাজী কারোর কোনো ইয়ে নাই, সুতরাং অসুবিধা নেই। আপনাদের সামনে তাদের অঙ্গীকার হচ্ছে এরপর থেকে তারা জেলায় জেলায় উপজেলায় উপজেলায় মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের তারা কমিটি গঠন করবে এবং কমিটির মাধ্যমে সারা দেশে এই সংগঠনটিকে ছড়িয়ে দেবে। কারণ যারা মুক্তিযুদ্ধ করেছেন সরাসরি উলফাত ভাইরা, তাদের বয়স হয়ে যাচ্ছে। আল্লাহ তাদের দীর্ঘজীবন দান করুক, কিন্তু কতদিন বাঁচবে সেটা তো আল্লাহর উপরে। কিন্তু এখন এই প্রজন্ম দলই মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নতুন প্রজন্মের কাছে তারা ছড়িয়ে দেবে, এটা আমাদের বিশ্বাস। বন্ধুরা, আজকে এই বাংলাদেশ আমরা অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। কত রক্ত ঝরেছে, 30 লক্ষ মানুষ আত্মহুতি দিল, 2 লক্ষ মা বোন তারা নিপীড়ন নির্যাতন সহ্য করে এত বড় ত্যাগ স্বীকার করল। তাকে কি ভোলা যায়? তাদের এই অবদান কি এ জাতি ভুলে যেতে পারে? যদি কেউ কৌশলে ভোলানোর চেষ্টা করে, এ জাতি কোনোদিন ভুলবে না এবং ভুলতে দিবে না। ইশরাক হোসেনরা, মন্টিরা এইটা ভুলতে দেবে না। এটাই হলো অঙ্গীকার, এটাই হচ্ছে তারুণ্যের অঙ্গীকার। আজকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে আমাদেরকে। জিয়াউর রহমানের রাজনীতির দর্শন ছিল এইটা। কি ছিল তখন দেশে? কিছুই ছিল না, কিন্তু গোটা জাতিকে তিনি উদ্বুদ্ধ করলেন খাল কাটা কর্মসূচির মধ্যে দিয়ে, শিক্ষা কর্মসূচির মধ্যে দিয়ে, যে আমাদেরকে লেখাপড়া শিখে আলোকিত হতে হবে। আমরা খাল কেটে বর্ষার সময় পানি ধারণ করব, শুকনো মৌসুমে সেচ দিয়ে আমরা ফসল ফলাবো, আমরা স্বয়ং সম্পূর্ণ হব। এই দেশ যেন আর দুর্ভিক্ষের কবলে না পড়ে। ৭৪-এর দুর্ভিক্ষের কথা আপনাদের মনে নেই, এই প্রজন্মের মনে নেই, কিন্তু আমাদের মনে আছে। ওই দুর্ভিক্ষ ঘুচাতে তিনি খাল খনন কর্মসূচি নিয়েছিলেন এবং তিনি যে এই যে অবদান রেখেছেন, আজও পর্যন্ত আমরা তার সেই অবদানের সুফল ভোগ করছি। তাই আমি মনে করি তার সুযোগ্য পুত্র, তার জ্যেষ্ঠ পুত্র, গণতন্ত্রের আপসহীন সেনানী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতায় আসার আগে যে অঙ্গীকার করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং ক্ষমতায় আসার পর জনগণের ভোটে, জোর করে নয়, একবারে অবাধ সুষ্ঠু নির্বাচন, যার জন্য 16 বছর এক দীর্ঘ সংগ্রাম, আত্মদান, গুম খুন, ক্রস ফায়ারে এক ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে বিএনপি হেঁটে গিয়ে অনেক সন্তানকে তারা হারিয়ে দিয়েছে, আমরা গুম হয়ে গেছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে। এত আত্মদানের মধ্যে দিয়ে আমাদের পাওনা যে গণতন্ত্র, আমরা সেটা পেয়েছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। তার নেতৃত্বে তিনি ক্ষমতায় এসেই তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। তিনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, তিনি ফার্মার্স কার্ড দিচ্ছেন, দিনাজপুরে খাল খনন করছেন, একটার পর একটা প্রতিশ্রুতি পালন করে যাচ্ছে। তো সুতরাং আমি আগেও বলেছি যে তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার সব দিক থেকে, জ্বালানির সংকট, এই সংকট আমি আগেই বলেছি এটা বাংলাদেশের জন্য নয়, এটা বাংলাদেশের নিজস্ব সংকট নয়, এটা বিএনপি এই সংকট তৈরি করেনি, এটা একটি আন্তর্জাতিক সংকট। এটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই সংকট, কিন্তু সেটাও আস্তে আস্তে কাটিয়ে উঠছে। তবে পাশাপাশি আমাদের এই ব্যবস্থাও নিতে হবে। বারবার যে অঙ্গীকার করেছেন জনাব তারেক রহমান যে রিনিউয়েবল
রিনিউয়েবল যে এনার্জি, সেই এনার্জির তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তিনি অবশ্যই করবেন। আপনারা জানেন যে পাকিস্তানে রুফটপ সোলার প্যানেল বসিয়ে তারা বিলিয়ন বিলিয়ন ডলার তারা সাশ্রয় করেছে। এই বিলিয়ন ডলার দিয়ে যে তেল কিনতে হতো, ফুয়েল কিনতে হতো, সেটা কিনতে হয় না। এই উপমহাদেশের মধ্যে তারা একটা দৃষ্টান্ত তারা তৈরি করেছে। এই নবায়নযোগ্য যে জ্বালানি অর্থাৎ সোলার মানে সৌর তাপকে দিয়ে যে জ্বালানির যে চাহিদা মেটানো হচ্ছে, বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে, বাংলাদেশ সেটা করবে। আমি সরকারের কাছে অনুরোধ করব, এই রুফটপ সোলার প্যানেলে যে ট্যাক্স আছে সেই ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন। বিদ্যুৎ মন্ত্রীকে বলবো শূন্যের কাছাকাছি নিয়ে আসুন, এটা উৎসাহিত করুন এবং এর যন্ত্রাংশ আমদানি করতে যে ধরনের ট্যাক্স দিতে হয়, ট্যারিফ দিতে হয়, সেটা কমিয়ে দিন, যাতে মানুষ তাদের ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে, যাতে আর কারো দিকে মুখ চেয়ে অন্য কোনো দেশের মুখ চেয়ে আমাদেরকে থাকতে না হয়। বন্ধুরা আমার, সেই দিকে আমাদের দেখতে হবে। আমাদের সরকারের যারা মন্ত্রীরা আছেন তাদেরকে যদি সদা সতর্কতা থাকতে হবে। সদা সতর্ক না থাকলে নানা দিক থেকে নানা ঘটনা মোকাবেলার প্রস্তুতি আপনাদের থাকতে হবে। গত 24 ঘন্টায় 11 জনের অধিক হামে মারা গেছে। কেন? আজকে এই হাম মোকাবেলায় আগে থেকেই সতর্ক অবস্থা নিয়ে আগে থেকেই এটা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হতো হেলথ মিনিস্ট্রিকে। আমার বিশ্বাস আপনারা দ্রুত এটার উপর ব্যবস্থা নিয়ে যাতে আর কোনো ধরনের মৃত্যু না হয় এই ব্যবস্থা নিতে হবে। কারণ জনগণের কাছে জবাবদিহি সরকার হচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকার, তিনি দিনরাত পরিশ্রম করে তার যে প্রতিশ্রুতি পূরণ করছেন, মন্ত্রীদেরকেও সেই প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে, যাতে বিনা চিকিৎসায়, যাতে বিনা ওষুধে মানুষ বিপন্ন হতে না পারে, যাতে কোনো ধরনের মহামারী গ্রাস না করতে পারে আমাদের দেশকে, সেই কাজও করতে হবে এই সরকারের বিভিন্ন মন্ত্রীদেরকে। আমি ধন্যবাদ জানাই আজকে নবনির্বাচিত যারা নতুন কমিটিকে, ইশরাক হোসেন প্রতিমন্ত্রী, ইশরাক হোসেন এমপি, তার সভাপতিত্বে এবং মন্ত্রীর সাধারণ সম্পাদক হিসাবে এই কমিটি একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে এবং একটা দৃষ্টান্ত স্থাপন করবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। এখন একটু শুভেচ্ছা দিবে আমাদের ইশরাক হোসেন। আমি পরে বলছি, একটু বলে নি শুভেচ্ছা দিয়ে, তাই না? আজকে বাংলাদেশ প্রজন্ম পূর্ণাঙ্গ কমিটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের পুষ্পস্তবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের প্রিয় নেতা, সাহসী নেতা, যিনি আমাদের বিগত ফ্যাসিবাদী আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছেন, নিজেও একজন রাজপথের লড়াকু সৈনিক এবং নেতা হিসেবে জাতির কাছে আবির্ভূত হয়েছেন, সেই নেতা জনাব রুহুল কবির রিজভী আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আজিজ উলফাত এবং আমার সেক্রেটারি ডক্টর KMI মন্টি সহ নবগঠিত কমিটির সকল নির্বাচিত সদস্য সবাই উপস্থিত আছেন এবং আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব মীর শরাফত আলী সপু সহ উপস্থিত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানকে সফলমণ্ডিত করার জন্য আপনারা এসেছেন, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমাদের এই কমিটির 1 নম্বর সম্মানিত সদস্য হিসেবে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, যিনি আমাদের এই কমিটির 1 নম্বর সম্মানিত সদস্য হিসেবে থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শকে
প্রতিষ্ঠার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। ইনশাআল্লাহ আগামী দিনে মুক্তিযুদ্ধের আদর্শকে আমরা প্রতিষ্ঠার জন্যে এবং যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটিকে সঠিকভাবে বাস্তবায়ন করা হয় নাই। ৭১-এর পরেই আমরা শুনতে পেয়েছি এবং আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মুখে জেনেছি যে একটা ভয়াবহ দুঃশাসন এবং একদলীয় শাসন জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। এরপরে বিগত ৫৫-৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য ছিল সেটির থেকে বারবার দেশ বিচ্যুত হয়েছে। অবশেষে দীর্ঘ ১৭ যুগের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন শেষে আমরা আবার একটা গণতন্ত্রকে নতুন করে প্রতিষ্ঠার একটা সুযোগ পেয়েছি। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য চেতনাকে আমরা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা স্বাধীন, সার্বভৌম এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এটাই আমার বক্তব্য। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই যে গতকালকে গণভোটের ইস্যুতে সংসদের বিরোধী দল একটা সভা করেছে এবং তারা বলেছে যে অতি সত্ত্বর এটা না করলে রাজপথে নামার একটা ঘোষণা দিয়েছে। তো এই বিষয়ে আপনার দেখুন, আমরা যদি গণতন্ত্র মিন করি তাহলে তো অবশ্যই সরকারি দল, বিরোধী দল বা সরকারের যে দল আছে এবং বিরোধী দলের মধ্যে আলোচনা, ডিসকাশন, ডিবেট, ডিসকোর্স এগুলো অব্যাহত থাকবে। হ্যাঁ, প্রতিবাদ হতে পারে, প্রতিবাদও গণতান্ত্রিক আলোচনার বা গণতান্ত্রিক পদ্ধতিরই একটি অংশ, প্রতিবাদ করতে পারে, কিন্তু এর সাথে আলোচনাও থাকতে হতে পারে এবং